সবসময় নিঃসঙ্গ আধার রাতের ন্যায় স্থবির ইয়ামিন বাড়িতে আজ বড্ড কোলাহল। আশপাশে মানুষের বড্ড ভিড়। পুলিশ ব্যারিকেড পুরো রাস্তাটা জুড়ে 2 সারি পুলিশ রক্ষী দাঁড়িয়ে। তাদের চোখে কোনো সমঝোতা বা দয়া দেখা যাচ্ছিল না। সাংবাদিকদের ক্যামেরার ফ্ল্যাশ একটার পর একটা চমকাচ্ছে। এখানকার ভাইরাল নিউজের প্রতিটা মুহূর্তেই ক্যাপচার করতে পারলেই টিআরপি তুঙ্গে। এইসব কিছুর মধ্যেই খাদ্যপন্থী সৌরভ ইয়ামিনের একমাত্র ছেলে, তার ডান হাত ধ্রুব ইয়ামিন ভিড় ঠেলে বাড়ির ভেতরে ঢুকলো। বাড়ির ভেতরটা আজ খুব অস্বাভাবিক লাগছে। বাড়িতে ঢুকে সদর দরজার সামনে ঠাই ধ্রুব দাঁড়িয়ে গেল। সামনের সোফাটায় ভীষণ নীরব হয়ে বসে আছেন সৌরভ। তার চোখ স্থির, চোখের নিচে গভীর কালি। শরীরটা কিছুটা যেন একদিনেই ভেঙে আসতে চাইছে। দুহাত একটার ভেতরে আরেকটা ঢুকিয়ে নিজের মুখের সাথে চেপে চুপচাপ নিচের দিকে তাকিয়ে আছেন। ধ্রুব কেন যেন নিজের জন্মদাতার বাবার দিকে বহুদিন পর এইভাবে তাকালো। সৌরভ ভেতরে ভেতরে এতটা ভেঙে পড়েছিলেন, এসব ধ্রুবর নজরে কিভাবে পড়ল না? কোথায় ছিল ধ্রুব? অদিতির মধ্যে এতটাই ডুবেছিল, আশপাশ প্রায় ভুলতেই বসেছিল ধ্রুব। ধ্রুব চোখ সরিয়ে আশেপাশে তাকালো। সোফার টেবিলের উপর হরেক রকমের ফাইল ছড়ানো, কিছু ফাইল উন্মুক্ত হয়ে পড়ে আছে দুদকের টিম মেম্বারদের হাতে। দুদকের টিম একটার পর একটা ফাইল চেক করে যাচ্ছে। তাদের মুখাবয়ব তীক্ষ্ণ, গভীর মনোযোগে দিয়ে সৌরভ ইয়ামিনের কীর্তিকলাপ আজ খুঁজে পেলেই প্রমোশন আটকায় কে? সৌরভের দুপাশে পুলিশ দাঁড়িয়ে। তার থেকে একটু দূরে সোফায় দ্বিতীয় স্ত্রী ত্রিনা বসে আছে। বারবার সৌরভের দিকে চেয়ে ফুপিয়ে উঠছে। সেদিকে ধ্রুবর মন নেই। সে ধীর পায়ে এগিয়ে গেল। দুদকের টিম প্রধান ধ্রুবকে দেখে ফাইল থেকে মাথাটা তুলে ঠোঁটটা বাঁকিয়ে হাসল। বড় বিশ্রী ঠেকল সেই হাসিটা ধ্রুবর কাছে। ধ্রুব হেঁটে তার সামনে দাঁড়াতেই দুদকের টিম প্রধান রাকিব হোসেন উঠে দাঁড়িয়ে ঠোঁটে বিজয়ীর হাসি ঝুরিয়ে হাত বাড়িয়ে বললেন, হাই ইয়াং ম্যান, ভেরি ভেরি নাইস টু মিট ইউ। ধ্রুব উত্তরে নিজেও হাসে, মাথা নত করে ঠোঁট চেপে হেসে আবার তাকালো। কিছুই যেন এই মুহূর্তে এখানে হচ্ছে না, যেন রাকিবকে দেখে তার নাকে ঘুষি বসাতেও ধ্রুবর একটুও ইচ্ছে হচ্ছে না। সেরকম ভাবভঙ্গি নিয়ে ধ্রুব হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলো। উত্তরে বলল, থ্যাংক ইউ। ফাইলগুলো থেকে কিছু পেলেন? সৌরভ ছেলের দিকে মাথা তুলে তাকালেন। ধ্রুব এত স্বাভাবিকভাবে কথা বলছেটা কি করে? ধ্রুবর আচরণ সুবিধা ঠেকল না। রাকিব হাতের উন্মুক্ত ফাইলের দিকে চেয়ে বলল, বড়সড় গন্ডগোল তো আছেই। যা পেয়েছি তাতেই জেল 100%। বাকি যা চেক করেছি তার তো বোনাস, ইউ নো। বলে রাকিব চোখ টিপে হাসল। ধ্রুব গা ছাড়া ভঙ্গিতে সোফায় বসত। পায়ের উপর পা তুলে অভদ্রের ন্যায় পা নাড়াতে নাড়াতে দুহাত সোফার হাতলে রেখে রাকিবের দিকে চেয়ে বলল, জেল? গুড ওয়ার্ড। আচ্ছা, মন্ত্রী মানুষের জেল আদৌ হতে দেখেছেন কখনো? আপনি যে আগে সরকারের পা চাটতেন তাদেরকেও দেখেছেন? তাদের কারো কোনো কারণে জেল হয়েছে? ওসব জেল নয়, নতুন মোড়কে জাস্ট একটা হাওয়া বদল আমাদের জন্যে, রাইট? ধ্রুবর পা নড়ছে। রাকিব ধ্রুবর নাড়ানো পায়ের দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে আবার ধ্রুবর দিকে তাকালো। ধ্রুব রাকিবকে দাঁড়িয়ে থাকতে দেখে আচমকা বড্ড বিনয় নিয়ে তড়িঘড়ি করে বলল, আরে দাঁড়িয়ে আছেন কেন? বসুন, জাস্ট হ্যাভ এ সিট। রাকিবের মেজাজ গরম হচ্ছে ধীরে ধীরে, অথচ ধ্রুবর ঠোঁটে অসভ্যের ন্যায় একটা হাসি। সে হাসি দেখে গা পিত্তি জ্বলে যাচ্ছে রীতিমতো। রাকিব আলগোছে সোফায় বসল, তারপর নিজে বিশ্রীভাবে বলল, বড় উড়ছ ধ্রুব, এত বিশ্বাস ভালো নয়। তারপর নিজের মুখটা ধ্রুবর দিকে এগিয়ে এনে ফিসফিস করে বলল, মিডিয়াকে খবর আমি পাচার করেছি। জেলের না কি হাওয়া বদল তা তো দেখতেই পারবে সামনে, ওয়েট। বলে ক্রুর হাসল রাকিব। ধ্রুব উত্তরে তাতে ঠোঁটে চেপে মাথা নিচে করে হেসে আবার তাকালো। ও রীতিমতো হেসে উড়িয়ে দিল রাকিবের কথাগুলো। তারপর কথার মধ্যে দুদকের টিম মেম্বারদের একজন এসে রাকিবের কানে কিছু বলল। স্যার, এই ছেলেটার সম্পর্কে কিছু পাওয়া যায়নি। রাকিব রেগে তাকালো ওই মেম্বারের দিকে। শিট, সমস্ত প্ল্যান ভেস্তে গেছে। সে ধ্রুবর দিকে চেয়ে দাঁত খিচিয়ে বলল, অন্যায় করে প্রমাণও লুটপাট করে ফেলেছো দেখছি। ধ্রুব উত্তরে হাসল। তার হাসি ছিল এবার ভিন্ন। ও সোফা থেকে হাত দুটো সরিয়ে একটা কুশন নিয়ে সেটি কোলের উপর রেখে আরাম করে বসে বড় একটা শ্বাস টেনে বলল, করতে হয় স্যার। আশেপাশে কিছু কুত্তার বাচ্চাগুলো আছে না, ঘেউ ঘেউ করে কানের পোকা নাড়ানোর জন্য সবসময় বসে থাকে। সো সিলি না? রাকিবের মুখটা ধ্রুবর গালি শুনে অপমানে লাল হয়ে গেল। চুপচাপ উঠে দাঁড়ালো সোফা থেকে ধ্রুবর দিকে চেয়ে বলল, শীঘ্রই দেখা হচ্ছে কোর্টে,
সারা জীবন জেলে তো দিতে পারবো না, কিন্তু হয়রানি তো করবই। গুড বাই। বলেই সামনের পুলিশের দিকে চেয়ে কিছু একটা ইশারা করে চোখে সানগ্লাস লাগিয়ে বেরিয়ে গেল সদর দরজা দিয়ে। পুলিশ কর্মচারী সৌরভের দিকে চেয়ে নিচু গলায় বলল, স্যার যেতে হবে। সৌরভ বড় করে শ্বাস ফেললেন। টিনা এবার এগিয়ে আসলেন সৌরভের দিকে, অস্থির গলায় পুলিশগুলোর দিকে চেয়ে বললেন, উনি একদম যাবে না। তোমাদের টাকা দিয়ে রাখে কেন? কিছু করতে পারছো না তোমরা? পুলিশ কর্মচারী গলাটা একটু নিচু করে বলল, সরি ম্যাম, মিডিয়া জেনে গেছে পুরো ব্যাপার। এখন চাইলেও কিছু করার নেই আমাদের হাতে। ত্রিনা বহু কষ্টে কান্না আটকে রেখেছিল। সৌরভ উঠে দাঁড়াতে সে দৌড়ে সৌরভের কাছে গেল, বলল, বারবার বলেছিলাম মন্ত্রী পদ ছেড়ে বিজনেসে হাত লাগান। এখন কি হবে? আমার এই দুনিয়ায় কেউ নেই সৌরভ। তুমিও চলে গেলে আমি একা হয়ে যাব। সৌরভ আলগোছে ত্রিনার মাথায় হাত বুলিয়ে বললেন, ফিরবো আমি, ফিরে কিছু মানুষকে জবাহ করব, কেঁদো না। বলে সাদা পাঞ্জাবি ঠিকঠাক করে পুলিশকে বললেন, চলো। সৌরভ ধ্রুবর দিকে একবার চেয়েই চোখ সরিয়ে আগে আগে হাঁটা ধরলেন। সৌরভ চলে গেলেন পুলিশের গাড়ি করে। সৌরভ যেতেই ত্রিনা এবার ধ্রুবর দিকে এগিয়ে গেল। ধ্রুব তাকিয়েছিল সদর দরজার দিকে। ত্রিনা এসে সোজা ধ্রুবর সামনে দাঁড়িয়ে গেল, অধৈর্য ভঙ্গিতে বলল, ধ্রুব, প্লিজ তোমার বাবাকে নিয়ে আসো। তার জন্য যা কিছুর দরকার করো, যা ইচ্ছা তাও তাকে প্লিজ নিয়ে আসো। তোমার কাছে হাত জোর করছি আমি। ধ্রুব ত্রিনার দিকে তাকালো। তার এবার অস্বস্তি হচ্ছে। এই মহিলাকে সে দু চোখে দেখতে পারে না, সেটা উনিও জানেন। তাই নিজেও কখনো আগ বাড়িয়ে ধ্রুবর সামনে আসেননি। তবে আজ তার কথাগুলো ধ্রুবকে অস্বস্তি দিচ্ছে। ধ্রুব উঠে দাঁড়ালো সোফা থেকে। ত্রিনা আবারও বলল, ভালো লয়ার আছে আমার আমার কাছে ধ্রুব। তুমি বললে আমি যোগাযোগ। ধ্রুব ত্রিনার কথা থামিয়ে দিল। চোখ তুলে একেবারে জন্যে ওই মহিলাকে না দেখে তীব্র অস্বস্তি নিয়ে স্রেফ বলল, আমি দেখছি, আপনি চিন্তা করবেন না। বলে এক মুহূর্ত দাঁড়ালো না, বেরিয়ে গেল বাড়ি থেকে। ত্রিনা সেইখানটায় সোফায় হেলে বসে পড়ল। আজ ঠিক গুনে গুনে 2 দিন পর ধ্রুব সেক্রেটারি রাহুলকে সাথে নিয়ে পপুলার ব্যাংকে এসেছে। ব্যাংকে ঢুকতেই ব্যাংকের ম্যানেজার দ্রুত এগিয়ে গেল। ধ্রুব স্যার, আপনি কেন দরকার? ধ্রুব আশেপাশে চোখ ঘুরিয়ে দেখল কর্মচারীরা বারবার আর চোখে ওর দিকে তাকাচ্ছে। ধ্রুব চোখে চোখ পড়তে দ্রুত লুকিয়ে নিচ্ছে নিজেদের নজর। ধ্রুব মনে মনে হাসে, এখানের সবাই বিক্রি হয়ে গেছে। ধ্রুব সবার থেকে দৃষ্টি সরিয়ে ম্যানেজারের দিকে তাকিয়ে বলল, কোক আনান, কথা বলি কিছুক্ষণ। ধ্রুবর বলা এটুকু শুধু কতগুলো শব্দ ছিল না, বরং আতঙ্কিত বোম ছিল। ম্যানেজারের গলা যেন শুকিয়ে এলো। তবে সে হাসি মুখে বলল, জি জি, আসুন এই রুমটায় বসি। এই ছোটন, 2 ক্যান কোক এবং 2টো প্যাটিস নিয়ে আসুন ধ্রুব স্যার। ধ্রুব নির্বিকার হেঁটে চলল। ম্যানেজার তাকে নিয়ে একটি ঘরে ঢুকলো। ঘরটিতে সোফা ঢোকার পর ধ্রুব পায়ের উপর পা তুলে বড় শ্বাস ফেলে শরীর স্ট্রেচিং করতে করতে ঘরটাকে একটু ভালোভাবে দেখে নিল। তারপর চেয়ারে বসতে বসতে ম্যানেজারের দিকে না চেয়েই বলল, রোলেক্সের ঘড়ি কবে থেকে পড়া শুরু করলে ওসমান? ব্যাংকের ম্যানেজার ওসমান এই কথা শোনা মাত্রই তাড়াহুড়ো করতে করতে ঘড়ির দিকে তাকিয়ে হাতটা আড়াল করার চেষ্টা করলো। ফাঁকা ঢোক গিরে বলল, সবাই আপনার দয়া ভাই। ধ্রুবর স্রেফ হাসল। রুমটা ভালো করে দেখতে দেখতে জবাব দিল, দয়া, ভালো বলেছ কিন্তু। ওসমান ঢুক গেলে আজকে ধ্রুবকে কিছুই স্বাভাবিক লাগছে না। সৌরভ ইয়ামিন জেলে যাওয়ার পর ধ্রুব প্রথম দিনে এসেছিল ব্যাংকে। তার সেদিনের কথা বলার ভঙ্গিমা আর আজকের কথা বলার মধ্যে আকাশ পাতাল তফাৎ। আজ যেন অন্য এক ধ্রুব। ওসমান সেভাবেই দাঁড়িয়ে রইল, তীক্ষ্ণ চোখে ধ্রুবর মতিগতি বোঝার চেষ্টা করছে আপাতত। কিছুক্ষণের মধ্যে একটা ছেলে কোক এবং প্যাটিস এনে রাখলো। ধ্রুব কোকের বোতল খুলে সেটাতে চুমুক দিল। কোকের ঠান্ডা তরল তার গলায় ঢালতে ঢালতে হঠাৎ করে বলল, ওসমান, আমাকে 1 মাস আগের 11 তারিখের সিসিটিভি ফুটেজটা একটু দেখাও তো। কষ্ট করে এলাম, সিনেমা দেখে যাই। কি বলো? সিনেমা সোজা 11 তারিখের? ওসমান একটু হকচকিয়ে গেল। ধ্রুব কি কোনোভাবে সব জেনে গেছে? না, জানবে কিভাবে? জানার কোনো চান্সই নেই। ওসমান শিওর হওয়ার জন্য আবার মাথা সামনে এনে জিজ্ঞেস করল, জি স্যার। ধ্রুব ওসমানের চোখের দিকে তাকালো। তীক্ষ্ণ চোখে ওসমানের চোখ দেখতে দেখতে বলল, 11 তারিখ সিসিটিভি ফুটেজ লাগবে আমার, এনে দাও। ওসমান রুমাল দিয়ে কপালের ঘাম বুঝল, তারপর কম্পিত গলায় বলল, জি স্যার, আনছি। ওসমান বলল এবং দ্রুত বেরিয়ে গেল। রাহুল তখন আরাম করে প্যাটিস খাচ্ছিল। ধ্রুব খাওয়ার মচমচ শব্দে
কিছুটা বিরক্ত হয়ে তার দিকে তাকালো এবং বলল, খেতে এসছো নাকি এখানে খাওনি জীবন এগুলো? রাহুল খাবার খাওয়া থামিয়ে কিছুটা ভ্যাবলার মতো ধ্রুবর দিকে তাকিয়ে বলল, স্যার, জেলে যাওয়ার পর আমার উপর দিয়ে রোলার কোস্টার যাচ্ছে স্যার। আজকে একটু রিল্যাক্সও আছি, একটু খেয়ে নিই প্লিজ। ধ্রুব চোখ উল্টে হতাশ হয়ে শ্বাস ফেললো এবং ছোট করে শ্বাস ফেলে বলল। ঠিক আছে গেল। কিছুক্ষণ পর ওসমান সিসিটিভি ফুটেজে ল্যাপটপে নিয়ে হাজির হলো। ধ্রুব আরাম করে ফুটেজ দেখতে বসে। 11 তারিখের সকাল থেকে টেনে ভিডিও দেখে যায়। দুপুরের টাইমে আসতে হুট করে ভিডিও ট্রাক হয়ে গেল। ওসমান বাঁকা হাসতো মনে মনে। চান্দু এবার কি করবে? ওসমান মুখটা বড্ড দুঃখী বানিয়ে বলল, শিট, ভিডিও ক্র্যাশ হয়ে গিয়েছে স্যার। আমাদের কাছে তো এটার আর এক্সট্রা মেমোরি নেই। ধ্রুব রাগার ভান করে চেঁচিয়ে বলল। শিট, এখন কি হবে? ওসমানের ঠোঁট উল্টে তাকালো ধ্রুবর দিকে। ধ্রুব ওই মুখের দিকে চেয়ে হঠাৎ ওর ডান চোখটা টিপে হেসে বলল, ডোন্ট ওয়ারি, আমার কাছে এর এক্সট্রা ফুটেজ আছে। বলে পকেট থেকে একটা পেন ড্রাইভ বের করে ল্যাপটপে লাগালো। ওসমানের চোখ বড় বড় হয়ে গেল। পেন ড্রাইভ? এটা তো হারিয়ে গিয়েছিল। ধ্রুব কোথায় পেল? ওসমানের মেরুদণ্ড দিয়ে যেন একটা শীতল স্রোত চলে গেল। তাদের ব্যাংকের মধ্যে কেউ ধ্রুবর সাথে হাত মিলিয়েছে। কে করেছে এই গাদ্দারি? হঠাৎ করে বুকের মধ্যে যেন একটা কঠিন চাপ অনুভব করতে লাগলো। সামনে যা হবে ভাবতেই গলাটা শুকিয়ে এলো। ধ্রুব ফুটেজে দেখলো 11 তারিখের দুপুরে বিরোধী দলের মন্ত্রী কামরুল ব্যাংক অফিসে এসেছে, সঙ্গে দলবল। ওসমান ওদের রিসিভ করেছে। ওদের দলের একজন লোক ব্যাংকের সকল কর্মচারীর হাতে লুকিয়ে টাকার বান্ডেল তুলে দিচ্ছে। ওসমানের মুখে হাসি লেগেই আছে। তারপর ওসমানের দিকে কয়েক বান্ডেল টাকা তুলে দিতেই ওসমান একটা ফাইল এগিয়ে দিল কামরুলের দিকে। ফাইলটা দেখে ধ্রুব নিজের মোবাইল বের করে একটা ফটো দেখিয়ে ওসমানকে বলল, দেখো তো ওসমান, এই ফাইলটাই আমার বাপের হারানো ব্যাংকের সেই ফাইল কিনা? ওসমান ভয় হেরে পড়ে দেয়ালের ওদিকে। দেয়াল হাতে চেপে আতঙ্ক নিয়ে ভয়ার্ত চোখে ধ্রুবর দিকে তাকায়। ধ্রুব এবার রেগে মেগে উঠে দাঁড়ায় চেয়ার থেকে, চিৎকার করে বলে, কুত্তার বাচ্চা, তুই গাদ্দারি করস আমার বাপের লগে? মাস শেষে কম টাকা নিস? তোর টাকার নিচেই শালার বাচ্চা তোরে পুঁতে রাখবো আমি ধ্রুব। বাকি কথা বলার আগে ওসমান রীতিমতো মাটিতে শুয়ে ধ্রুবর পা চেপে ধরে কেঁদে ফেলে। মাফ করে দেন স্যার, আল্লাহর রস্তে মাফ করে দেন। আমি নিজে কোর্টে সাক্ষী দিব ইয়ামিন স্যারের পক্ষে। আপনি যা বলবেন আমি তাই করব। আর এমন ভুল হবে না স্যার, আজকের মতো মাফ করে দেন। ধ্রুব ব্যাংক থেকে বের হয়ে এসেছে। আকাশের দিকে এক ঝলক তাকিয়ে লম্বা করে শ্বাস টানল নিজের ভেতর। অনেকদিন পর একটু খোলা হওয়া শ্বাসনালীতে পৌঁছালো যেন। রাহুল তার পেছনে এসে দাঁড়ালো। এতদিন পর রাহুল একটু স্বস্তির শ্বাস ফেলল। বলল, আল্লাহ আপনার উপর রহম করুক স্যার। আজকে বাসায় গিয়ে লম্বা ঘুম দিব। কালকে তো আদালতে শুনানি। ধ্রুব আকাশের দিকে চেয়ে রইল, জবাবের সময় নিয়ে বলে উঠল, কিচ্ছু শেষ হয়নি এখনো, অনেক কিছু এখনো বাকি রাহুল, লেটস সি। রাহুল ভ্রু কুচকাল। তার মুখাবয়বে একটু সন্দেহ ফুটে উঠল। কিছুটা ভাবনা মনে রেখে বলল, মানে আর কি করবেন আপনি এখন? ধ্রুব মৃদু হাসল। হাসির মধ্যে কিছু একটা তো অবশ্যই ছিল। ধ্রুব আকাশ থেকে চোখ সরিয়ে সামনে তাকালো। শার্টের মধ্যে ঝুলিয়ে রাখা সানগ্লাস এক হাতে চোখে লাগিয়ে স্রেফ বলল, বলে দিলে তো ক্লাইম্যাক্স ফিল করতে পারবে না। রাহুল দুদিকে মাথা নাড়ালো। ধ্রুব, স্যার ঠিক বলেছে। ধ্রুব বাইকের দিকে এগোচ্ছে। রাহুল সেটা দেখে বলল, আপনি বাড়ি যাবেন না স্যার? ধ্রুব বাইকের দিকে এগোতে এগোতে আঙুলের জকায় বাইকের চাবি ঘোরাতে ঘোরাতে জবাব দিল, ইয়া, বাড়ি, এ ওয়ান অ্যান্ড অনলি হোম। রাহুল হেঁটে চলা ধ্রুবর সুডৌল পিঠের দিকে চেয়ে হেসে কৌতুক গলায় বলল। অদিতি ভাবি। ধ্রুব মুচকি হেসে বাইকে উঠল। হাত দিয়ে হেলমেট মাথায় গলিয়ে নিয়ে হ্যান্ডেল ধরে ইঞ্জিন চালু করতে করতে বলল, দিন দিন চালাক হয়ে যাচ্ছ রাহুল। রাহুল মাথা চুলকে হেসে বলল, কাদের সাথে থাকে দেখতে হবে না? ধ্রুব হাসলেও তার হাসিতে কিছুটা নস্টালজিক অনুভূতি ছিল। হেলমেট মাথায় লাগিয়ে বাইকের ইঞ্জিন চালু করে শো আওয়াজে বেরিয়ে গেল নিজের পার্সোনাল হোমের উদ্দেশ্যে। অদিতি ধ্রুবকে মেসেজ পাঠিয়েছে কয়েকটা, কিন্তু এখনো তার একটারও রিপ্লাই আসেনি। অস্থির অদিতি তার পড়ার টেবিল থেকে উঠে বিছানায় অস্থিরভাবে এলোমেলো ভঙ্গিতে পুরো রুমময় পায়চারি করে যাচ্ছে। ধ্রুবকে অদিতির এক বিন্দুও বিশ্বাস নেই। সেদিনের পর না ফোন, না কোনো টেক্সট, কিচ্ছু নেই। কি করছে, কোথায় যাচ্ছে, কি ভাবছে, কিছুই জানতে দেয়নি অদিতিকে। ও কল দিলেও কলটা রিসিভ করার ফুরসত তার নেই। এদিকে টেনশনে ওর মাথা ফেটে যাবার উপক্রম। ধ্রুব, ইয়ামিন, অদিতি নিজে আস্ত এক টেনশনের বস্তা নিজের ইচ্ছায় মাথায় তুলেছে। রাগ লাগছে ভীষণ।
অদিতির এসব ভাবনার মধ্যে হঠাৎ ওর ফোনে মেসেজ এলো। রিপ্লাইয়ের বদলে ডাইরেক্ট কল এলো। ধ্রুবর কল। অদিতি দ্রুত কল রিসিভ করলো, কানে ধরে দ্রুত গলাতে অস্থিরতা নিয়ে বলল, ধ্রুব, কোথায় আপনি এখন? ঠিক আছেন তো? কল দিলে কল ধরেন না, মেসেজ দিলে সিন করেন না, কি করছেন, কোথায় যাচ্ছেন কিছু জানান না। ধ্রুব হেলমেট খুলে বাইকের হ্যান্ডেলে ঝুলিয়ে তৃপ্তির হাসি ঠোঁটে ঝুলিয়ে ফোন কানে ধরে বলল, রিল্যাক্স অদিতি, আই এম কমপ্লিটলি ফাইন। অদিতি অস্থির শ্বাস ফেলল। ধ্রুব এবার ফুরফুরি মেজাজ নিয়ে বলে উঠল, আইসক্রিম নাকি কফি ডেট, হুইচ ওয়ান উড বি প্রেফারেবল ফর মাই লেডি? আচমকা এত ঝামেলার মধ্যে ধ্রুবর এমন কথাতে অদিতি ভ্রু কুঁচকে ফেললো। ডাকলো, ধ্রুব। ওপাশ থেকে ফিরতি জবাব এলো। হুম। অদিতি কিছুটা সন্দেহ নিয়ে বলল, আপনি ঠিক আছেন তো? ওপাশ থেকে এবারেও ঠোঁট চেপে হেসে জবাব এলো, অ্যাবসোলুটলি, কমপ্লিটলি, টোটালি। অদিতি এবার আরো সন্দেহ হলো। ধ্রুব তো এতটা ফুরফুরি মেজাজের কখনো কথা বলে না। অদিতি ভ্রু বাঁকিয়ে প্রশ্ন করলো, ধ্রুব, আপনার কথার টোন বদলে গেল কেন হঠাৎ? ধ্রুব জবাবে বড় একটা নিঃশ্বাস নিজের মধ্যে টেনে নিল। হালকা শীতল বাতাস তার চুলের গোছা উড়িয়ে দিচ্ছিল। রাতের অন্ধকারে ল্যাম্পপোস্টের হলুদ আলোয় তার ধারালো চোখে কিসের এক অদ্ভুত তৃপ্ততা মুগ্ধিত, তেমনি কণ্ঠটাও এরকম ভারী শোনানো। I don't know, but I am feeling like a sky. Some feeling is just killing me, অদিতি। নিচে এসে একটা টাইট হাত দিলে মেবি আই উইল ফিল বেটার। অদিতি ফোনের ওপাশে কিছুক্ষণ চুপ করে থাকলো। বুকের ধুকপুক বেড়ে যাচ্ছে, অস্থির তনু মন রূপ। অধরে হাসি ফুটলো অযথাই। ধ্রুবর এমন স্বরে কথা বলা সে খুব কমই শুনেছে। ওর কণ্ঠের এই অতিরিক্ত ভারী টোন তার হৃদয়ের কোথাও যেন একটা বড়সড় কাঁপন ধরিয়ে দিয়েছে। অদিতি কিছুক্ষণ চুপ থেকে নিচু গলায় বলল, নিচে দারোয়ান আছে। ধ্রুব ভ্রু বাঁকালো, চোখ দুটো একটু সংকুচিত করে বলল, সো হোয়াট? অদিতি এক হাতে ওনার কোনা চেপে ধরে শ্বাস ফেলে অপ্রস্তুত গলায় বলল, যদি যেতে না দেয়? বড়ি চোখ খিচে ফেললো। ধ্রুব এবার ভ্রু কুচকে ফেললো। পরপর ফোন কানে চেপে মাথাটা নামিয়ে নিঃশব্দে হেসে ফেললো। হাসি থামিয়ে ভ্রু বাঁকিয়ে কথা বলে কৌতুক স্বরে, তাই দারোয়ান আছে? দিন দিন চূড়ান্ত লেভেলের দুষ্টু হয়ে যাচ্ছ। তোফাজ্জল হায়াতের ভদ্র সভ্য মেয়ে, তুমি কিন্তু এত ভোলা নও। আই নো। ধ্রুবর সুযোগ পেলেই বাবাকে টেনে আনে। বোঝা যাচ্ছে ভবিষ্যতে খুব ভালো জামাই সে হবে না। অদিতি ঠোঁট ফুলিয়ে কপট রাগ দেখিয়ে বলল, মোটেও না, মিথ্যে জানেন আপনি। ধ্রুব এবার ভীষণ অবাক হওয়ার ভান করল, সামান্য চেঁচিয়ে বলল, ও আচ্ছা। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে থেমে থেমে অদিতিকে লজ্জায় ডুবিয়ে অ্যাক্টিং করে বলে গেল, ধ্রুব, বিয়ের পর আপনার সব হুডি আমার হয়ে যাবে। তারপর থেকে ভ্রু কুচকে। এসব কে বলেছিল সেদিন? অদিতি লজ্জায় মুখে ওড়না চেপে ধরেছে। ছি, এসব কথা সেদিন না বললে কে পেটাতো অদিতিকে? এখন লজ্জা পাচ্ছে ধ্রুব কত বড় ফাজিল ছেড়ে, সেটা এখন হাড়ে হাড়ে বুঝছে অদিতি। ও লজ্জায় মুখ লুকিয়ে ফেললো, এক হাতে মুখের অর্ধেকটা হাতে দিয়ে ঢেকে মিনমিন করে বলল, আমি বলিনি এসব। ধ্রুব হাসল, আর লজ্জা দিল না টেলিফোনের ওপাশের প্রেমিকাকে। হালকা স্বরে বলল, ওকে মেনে নিলাম বলনি, এখন নিচে আসো, আই এম ওয়েটিং। তারপর ধ্রুব আর এক মুহূর্ত দেরি করলো না, ফোন কেটে দিল। এখন কল না কাটলে এই মেয়ে কথা ঘোরাতেই থাকবে। অদিতি ফোনের স্ক্রিনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। ঠোঁটের কোণে হাসি, পেটে বাটারফ্লাই উঠছে যেন, যা সে থামানোর চেষ্টা করছিল কিন্তু পারছিল না। লজ্জায় দুহাতে মুখ ঢেকে নিল। ইস, প্রেমে পড়া কতটা সুন্দর এক অনুভূতি। ইস ইস ইস। ওর মুখ থেকে ঢেকে হাসির শব্দ ঘুমন্ত তানিয়ার কানে যেতে ও কম্বল মাথার উপর থেকে সরিয়ে বলল, প্রেমের জ্বরে ভাষা আমার রুমের লাইট নিভিয়ে যা, আমি ঘুমোবো। অদিতি মুখ থেকে হাত সরিয়ে পেছনে তাকালো। তানিয়া চোখ বন্ধ করে আছে, কিন্তু ঠোঁটের কোণে সেই দুষ্টু হাসিটা ঠিকই লেগে আছে। অদিতি লজ্জা পাওয়া বন্ধ করে মুখ চোখ স্বাভাবিক করার চেষ্টা করলো। আলমারি খুলে একটা নীল রঙা শাল বের করলো, মাথায় ওড়না দিয়ে শাল দিয়ে পুরো গা ঢেকে নিল। একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে নিল। গালে একটু লালচে আভা ফুটে উঠেছে, লাজুকতা পুরো মুখ জুড়ে। একটা গভীর শ্বাস নিল, নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। বেরিয়ে যাবে তার আগেই পেছন ফিরে সামনে ব্যাগে কাজল আর লিপস্টিক দেখে কি মনে করে পিছিয়ে এসে কাজল চোখে লাগালো। গোলাপি রঙের লিপস্টিক হালকা করে ঠোঁটে দিয়ে দিল। আয়নার নিজেকে একবার দেখে নিয়ে তারপর লাইট নিভিয়ে নিচে নেমে গেল।
দারোয়ান ওকে দেখেই সহাস্যে দরজা খুলে দিল। অদিতি অপ্রস্তুতভাবে তার দিকে তাকালো। পরপর তার পকেট থেকে 1000 টাকা উকি দিতেই যা বুঝে গেল ও। প্রেম করার জন্য মন্ত্রীর ছেড়ে ঘুষ দেওয়া নেওয়া করছে আজকাল। ধ্রুব তখন রাস্তার ধারে একটা ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়েছিল। নেভি ব্লু হুডি পরে তার 2 হাতে ছিল 2টো আইসক্রিম কোন। অদিতি ধীর পায়ে এগিয়ে গেল। ধীর পায়ে একটু ইতস্তত করে প্রেমিকের পাশে গিয়ে দাঁড়ালো। পাশে অদিতির অস্তিত্ব উপলব্ধি করে ফিরে তাকালো ধ্রুব। অদিতি হাতের আইসক্রিমের দিকে ইশারা করে জিজ্ঞেস করলো, ঠান্ডায় আইসক্রিম খাচ্ছেন? জ্বর উঠবে আবার। ধ্রুব এক দৃষ্টিতে চেয়েছিল অদিতির দিকে। জবাব এলো ভারী গলায়, উঠলে উঠবে, কেয়ার করবে তখন, দায়িত্ব পালন করে এখন ঠেলেই শেখো তোফাজ্জল। অদিতির সঙ্গে সঙ্গে ধ্রুবকে থামিয়ে দিয়ে বলল, আমার বাবার সঙ্গে আপনার কোন জন্মের শত্রুতা একটু বলবেন? সব কিছুতে বাবাকে টানতেই হয় আপনার। ধ্রুবর চোখ মুখ বলতে গেল। বড় আফসোস নিয়ে বলল, তোমার বাবাই তো আমার সব সমস্যার মূল। তিনি আমাদের মেনে নিলেই আরও 1 মাস আগে তুমি আমার বউ হয়ে যেতে। তারপরে 1 মাস আমরা একই রুম শেয়ার করতাম, একই টাওয়েল, একই বারান্দা, অ্যান্ড অবভিয়াসলি একই হুডি, অ্যান্ড ফাইনালি একই বেড। আবার সেই এক হুডির লজ্জা। অদিতির চোখ বড় বড় হয়ে গেল। ধ্রুবর কথার মাঝখানে সে দ্রুত বাড়িয়ে বলা ধ্রুবকে থামিয়ে দিয়ে বলল, হয়েছে, বুঝেছি, আর বলা লাগবে না। ধ্রুব চোখ টিপে হাসল। এক হাতে আইসক্রিম অদিতির হাতে ধরিয়ে দিল, বলল, খাও। অদিতি গাল ফুলিয়ে আইসক্রিম ধরলো। আইসক্রিম খেতে খেতে ধ্রুবর দিকে তাকিয়ে দেখতে পেল এতক্ষণ আইসক্রিম খাওয়া বাদ দিয়ে ধ্রুব কেমন অন্যরকম চোখে তাকিয়ে রয়েছে। অদিতি আইসক্রিম খেতে খেতে বলল, কি দেখেন? আইসক্রিম গলে যাচ্ছে আপনারটা। ধ্রুব উত্তরে ঠান্ডা গলায় বলল, ইউ নো অদিতি, শেয়ারিং ইজ কেয়ারিং। অদিতি ভ্রু কুচকালো। মানে? ধ্রুব এক মুহূর্ত দেরি করলো না, দ্রুত নিজের আইসক্রিম অদিতির হাতে ধরিয়ে দিয়ে ওড়নাটা নিয়ে নিল। অদিতি হাতে ধ্রুবর আস্ত না খাওয়া আইসক্রিম নিয়ে হতভম্ব হয়ে তাকিয়ে রয়েছে। ধ্রুব এসবের ধারে না। এক কামড়ে আইসক্রিম খেয়ে চোখ বন্ধ করে একদম তৃপ্তির শ্বাস ফেলল। তারপর চোখ খুলে ভ্রু বাঁকিয়ে বলল, তোমার আইসক্রিমের ফ্লেভার জোস, একটা লিপস্টিক স্মেলও পাচ্ছি। অদিতি লজ্জায় মুখ অন্য পাশে সরিয়ে ফেলল। ধ্রুব বুঝতে পেরেছে অদিতি সেজে এসেছে আজ। লজ্জায় আর তাকালো না ধ্রুবর দিকে। ধ্রুব স্রেফ লজ্জা দেখলো কিন্তু মুখে কিছু বলল না। আইসক্রিম খেতে খেতে অদিতির দৃষ্টি একটা গাজরার দোকানে আটকে গেল। অদিতি চেয়ে রইল সেখানে। ধ্রুব চুপচাপ ওর মুখের অভিব্যক্তি লক্ষ্য করল। ওর চোখের দৃষ্টি লক্ষ্য করে পেছনে তাকালো। তারপরই যা বুঝে গেল, ডাকলো, অদিতি। অদিতি চোখ সরিয়ে নিল, ধ্রুবর দিকে তাকালো। ধ্রুব হঠাৎ ঠান্ডা গলায় স্রেফ বলল, যা পছন্দ হয় বলতে বলেছিলাম বলিনি। অদিতি তাকিয়ে রইল। মানে? ধ্রুব এবার আইসক্রিমের খোসা রাস্তায় ফেলে অদিতির হাত চেপে ধরল। টেনে নিয়ে যেতে লাগলো গাজরার দোকানের দিকে। অদিতি বুঝতে পেরেই সঙ্গে সঙ্গে বলল, আরে আমার লাগবে না এসব, আমি তো এমনি এমনি। ধ্রুব শোনেনি ও দোকানদারকে বলল, সব রঙের কি বলে এসবকে? ও গাজরা 3টা করে দিন। অদিতি হতভম্ব হয়ে তাকিয়ে রইল। আল্লাহ, এতগুলো কেন? এখানে তো অন্তত 20টা হবেই। ধ্রুব নির্বিকারভাবে টাকা বের করে দোকানিকে দিল। গাজরা একটা নিজেই হাতে নিয়ে অদিতির হাত টেনে পড়াতে বলল, আমি প্রেমিক হিসেবে মেবি এক্সপেরিয়েন্সড না অদিতি, জানি না গার্লফ্রেন্ডকে কিভাবে ট্রিট করতে হয়, অ্যান্ড আমি চাই এই ব্যাপারগুলোতে ইউ শুড হেল্প মি আউট। অদিতি নিঃশব্দে চেয়ে রইল ধ্রুবর দিকে। ধ্রুব এক হাতে গাজরা নিয়ে অদিতির হাতে পরানোর চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই কিছু মিলছিল না। এবারও বিরক্ত হলো ভীষণ। কি বালেটা, কিভাবে পড়ায় এটা? ধ্রুব বিরক্ত হয়ে বলার সাথে সাথে অদিতি ফিক করে হেসে ফেলল। ধ্রুব শাসানো, ডোন্ট লাভ, ডিস্ট্র্যাক্ট হচ্ছি। অদিতি এবার হাসতে হাসতে বলল, দিন, আমি শিখিয়ে দিচ্ছি। তারপরও ধ্রুবকে শিখিয়ে দিল কিভাবে গাজরা পরাতে হয়। ধ্রুব ধীরে ধীরে শিখলো। তারপর নিচ থেকে আরেকটা গাজরা নিয়ে অদিতির চুড়ে পরিয়ে দিল। তারপর ওকে ঘুরিয়ে পেঁচিয়ে দেখে উজ্জ্বল কণ্ঠে বলল, পারফেক্ট। ধ্রুব অদিতির রাস্তার এক কিনারা ধরে হাঁটছে। হাঁটার মধ্যে হঠাৎ করে অদিতির পা মোচড় দিয়ে গেল। ব্যথায় আহ বলে রাস্তাতেই পা চেপে হাঁটু ভেঙে বসে গেল। মুখ ব্যথাতে নীল হয়ে গেছে রীতিমতো। ধ্রুব সাথে সাথে উদ্বিগ্ন হয়ে অদিতির পাশে বসে বলল, আর ইউ অল রাইট? কি হয়েছে তোমার? অদিতি বড় বড় নিঃশ্বাস ফেলছে। আমার পা। ধ্রুব আর অপেক্ষা করে না, অস্থির হয়ে বলল, দেখি আমি। পা মচকে গেছে মেবি। বলে পায়ের গোড়ালির কাছের পায়জামার দিকে
হাত বাড়াতেই অদিতি চমকে সরে গিয়ে বলল, ঠিক আছে, আমি পায়ে হাত দিবেন না। ধ্রুব ভ্রু কুচকে ফেলল। অদিতি অস্বস্তিতে ভুগছে সেটা দেখে ধ্রুব বলল, ওকে ফাইন। হাঁটতে পারবে? ডক্টরের কাছে যেতে পারবে? অদিতি বলল, আমি ঠিক আছি, আপনি? যেতে পারবে কিনা? হ্যাঁ কি না? ধ্রুব ঠান্ডা গলায় বলল। অদিতি দমল, হাল ছেড়ে মিনমিন করে বলল, একটু হেল্প করলে পারবো। ধ্রুব অদিতিকে এবার পাঁজা করে তুলে নেওয়ার জন্য দুহাত বাড়াতেই অদিতি চমকে দ্রুত পড়ে উঠল। এভাবে না, এভাবে না। ধ্রুব সরে গিয়ে রেগে তাকালো। অদিতি ওই রাগী চোখ দেখে নিচু গলায় বলল, কেউ দেখবে ধ্রুব? ধ্রুব অন্য পাশে চেয়ে নিজের রাগের নিঃশ্বাস ছেড়ে সামলানোর চেষ্টা করে। অদিতির দিকে তাকালো। ধ্রুব ঠান্ডা গলায় বলল, ফাইন। হাত ধরতে তো প্রবলেম নেই, নাকি এটার জন্য বিয়ে করা লাগবে? তাহলে চলো, কাজী অফিসও সামনেই আছে। অদিতি চমকে দ্রুত মাথা নাড়ল, অর্থাৎ হাত ধরতে ওর সমস্যা নেই। ধ্রুব আস্তে করে অদিতির হাত ধরে উঠিয়ে নিল। 1 মিনিটের হাঁটা রাস্তা পরেই হসপিটাল আছে একটা, ওখানটাতেই যাবে ওরা। ওয়েসিস হসপিটাল। ধ্রুব অদিতিকে চেয়ারে বসিয়ে রিসিপশনের দিকে এগিয়ে গেল। গম্ভীর হুডিতে ধ্রুবকে আসতে দেখে রিসিপশনের মেয়েটার আচার আচরণে যেন বদলে গেল। চুল ঠিক করে দ্রুত নিজেকে ঠিকঠাক করলো। দূর থেকে এই মেয়ের এমন আচরণ দেখে মুহূর্তেই ভ্রু কুচকে গেল অদিতির। উত্তীক্ষ্ণ চোখে মেয়েটাকে দেখে যেতে লাগলো। অথচ ধ্রুব স্বাভাবিক ভঙ্গিতে রিসিপশনের মেয়েটার সামনে দাঁড়িয়ে বলল, ডাক্তার অনিরূপ শেখ জয় আছেন আজকে? মেয়েটার চোখ হাসে, কণ্ঠে সবটাই মিষ্টি ঢেকে বলল, জি আছেন। অদিতির চোখে মেয়েটাকে এই মুহূর্তে চূড়ান্ত বিশ্রী দেখাচ্ছে। ইচ্ছে করছে মাথার সবগুলো চুল টেনে ধরতে। ধ্রুবর সামনে এভাবে নেচে নেচে কথা বলার কি আছে? ধ্রুবকে ভুলে ওর দিকে তাকাবে নাকি? অদিতি এবার ধ্রুবকে লক্ষ্য করলো। ধ্রুব নিজের মতো করে গম্ভীর গলায় বলল, একটা টিকিট লাগবে। মেয়েটি হেসে হেসে বলল, জি আমি কল করে স্যারকে জানাচ্ছি। ধ্রুব টিকিট নিয়ে হাঁটতে হাঁটতে দ্রুত অদিতির কাছে ফিরে এলো। পেছন থেকে ধ্রুবর ম্যানলি হাঁটা দেখে সেই রিসিপশনের মেয়েটির থুতনি ছুঁড়ে গেল। গালে হাত দিয়ে বলে ফেলল, উফ হ্যান্ডসাম। অদিতির মুখ কুঁচকে গেল এমন কথায়। ও চোখ রাঙিয়ে মেয়েটার দিকে তাকিয়ে রইল। পাশ থেকে অন্য আরেকটা মেয়ে অদিতিকে দেখে ওই মেয়েকে বলল, বেশি উড়িস না, গার্লফ্রেন্ড নিয়ে এসেছে, তোর দিকে কেমন করে তাকিয়ে আছে দেখ। অদিতি মেয়েটার দিকে চরমভাবে চোখ রাঙিয়ে তাকালো। তারপর ইচ্ছে করে হাতের গাছটা দেখিয়ে ঝাঁকালো, বোঝালো এই গাছটার মালিক হচ্ছে এই ছেলে, সঙ্গে এই হাতের মালিকও। চোখ রাঙালো ধ্রুব টিকিট নিয়ে অদিতির সামনে এসে দাঁড়ালো। ফুলগুলো পড়বে তো সব? এভাবে নাড়াচ্ছ কেন? অদিতি এক মুহূর্তের জন্য একটু থমকালো, তারপর অস্বস্তিতে গাছটা নাড়ানো থামিয়ে দিল। ধ্রুব হাত বাড়িয়ে দিল। উঠে আসো। অদিতি এক মুহূর্তে ওই মেয়েটার দিকে তাকালো, পরপর ইচ্ছা করে ধ্রুবর হাত শক্ত করে ধরে উঠে দাঁড়ালো। ধ্রুব এইভাবে এত গভীরভাবে হাত ধরাতে কিছুটা অবাক হয়েছে। অদিতি চোখ লক্ষ্য করে পেছনে তাকাতেই এক মুহূর্তের জন্য ধ্রুব অবাক হলো, পরপর মাথাটা নিচে করে নিঃশব্দে হেসে ফেলল। চলো যাই। ধ্রুব ও অদিতি কেবিনে ঢুকতেই অনিরূপ মাথা তুলল। অদিতি ধ্রুবর চেয়ারে বসল। অনিরূপ পুরো ডিটেলস শুনল ধ্রুবর থেকে, তারপর অদিতির দিকে চেয়ে বলল, আপনার পা দেখা লাগবে, পাজামা নিচ থেকে তোলা লাগবে। অদিতি এটা শুনে অস্বস্তি নিয়ে ধ্রুবর দিকে তাকালো। ধ্রুব ওর অস্থিরতা বুঝে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে পরপর উঠে গিয়ে জানালার দিকে ফিরে দাঁড়ালো। অদিতির পা পরীক্ষা শেষে অনিরূপ ধ্রুবকে ডাকলো, আপনি এসে বসতে পারেন। অদিতি মাথাটা নামিয়ে রেখেছে। ধ্রুব গিয়ে আগের জায়গায় বসলো। অনিরূপ বলল, পেশেন্ট আপনার কে হয়? ধ্রুব এক মুহূর্ত দেরি না করে স্বাভাবিক গলায় বলল, বউ। প্রেসক্রিপশন লিখতে লিখতে অনিরূপের ঠোঁটের কোণে একটু হাসি দেখা দিল। সে জানে ধ্রুব মিথ্যা বলছে। অদিতি তখন অবাক হয়ে ধ্রুবর দিকে চেয়ে আছে। অনিরূপ বলল, আমার কাছে মনে হচ্ছে আপনার স্ত্রীর পায়ের প্রপার ট্রিটমেন্ট দরকার। মিস অদিতি, পায়ে কি ছোটবেলায় ব্যথা পেয়েছিলেন? অদিতি মাথা নাড়ল। ছোটবেলায় গাড়ি অ্যাক্সিডেন্টে ওই ভেঙেছিল একবার। ধ্রুব ভ্রু কুচকে ফেলল। অনিরূপ বলল, যা আন্দাজ করেছিলাম। ধ্রুব, ওনার এক্সরে করিয়ে রিপোর্ট আমাকে দেখাবেন। ধ্রুব মাথা নাড়িয়ে উঠে দাঁড়ালো। অদিতির হাত ধরে ওকেও উঠে দাঁড়াতে হেল্প করো। দরজা দিয়ে বেরিয়ে আসার সময় অদিতি ফিস ফিস করে বলল, আমি আপনার বউ। ধ্রুব উত্তর দিল না। অনিরূপ চেয়ারে হেলান দিয়ে পেছনে ঘুরে বসে ভীষণ ক্লান্ত লাগছে ওর। ওহ, আশায় আজ হসপিটাল আসার কথা ছিল।
অনিরূপ কল লাগালো আশাকে। রিং হচ্ছে, ওপাশ থেকে আসা কল রিসিভ হলো না। অনিরূপ আবার কল লাগায়। ওর কলের মধ্যেই কেউ ওর দরজায় টোকা দিল। মে আই কাম ইন? অনিরূপ আশাকে কল করতে করতে উত্তর দিল, ইয়া কাম ইন। আশা নিজের মোবাইলের দিকে চেয়ে মাথা নিচু করে হাসলো, কিন্তু ভেতরে ঢুকলো না, বরং আবার নক করলো। মে আই কাম ইন? একে তো আশাকে কলে পাচ্ছে না, তার উপর এই মেয়ে বারবার কামিন কামিন বলে চাচাচ্ছে। অনিরূপ এবার আরও বিরক্ত হয়ে চেয়ার সমেত পেছন ফিরে তাকানোর আগেই বলল, ইয়া কাম ইন। অনিরূপ থমকে গেল, যেন তার ওয়ান এন্ড অনলি ওয়াইফ আশা দরজায় খিল তুলে সেই খিল তোলার দরজায় কোমর বাঁকিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তাকে লাগছে অস্থির, এক লাস্যময়ীর মতো, যেন অনিরূপকে দু হাতে নিজের দিকে আকৃষ্ট করে যাচ্ছে। দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে ছিল সে। অনিরূপ বিস্ময়ে থমকে গেল। আশা ওই থমকানো মুখ দেখে আকর্ষণীয় ভঙ্গিতে ভ্রু বাঁকালো। এবার যেন অনিরূপের হুট করে গরম লাগতে শুরু করলো। সে আর নিজেকে সামলাতে পারল না। হাত দিয়ে টাইয়ের নট ঢিলে করতে করতে দুষ্টু হেসে বলল, উফ কি হট। আশা হাসল। সোজা হয়ে দাঁড়িয়ে মডেলদের মতো করে এগিয়ে আসতে লাগলো অনিরূপের দিকে। টেবিলের সামনে এসে তার দুহাত দিয়ে ঠেসে রাখতেই অনিরূপ ঢোক গিলে তাকালো। আশা তার চোখে চোখ রেখে ভ্রু নাচিয়ে বলল, ডক্টর সাহেবের পিপাসা পাচ্ছে বুঝছি। অনিরূপ এবার আর আটকে রাখতে পারল না নিজেকে। দ্রুত উঠে দাঁড়ালো। পরপর আশাকে টেনে নিজের সঙ্গে মিশিয়ে অস্থির গলায় বলল, নিড সাম ড্রিঙ্কস, এ হট ড্রিঙ্কস। বলেই চোখ টিপল। আশা হাসল। অনিরূপের বুকে ওর নরম হাত ঠেসে বলল, বাসায় ড্রিঙ্কস থাকতে এখানে কেন পড়ে আছেন? চলুন আমার সাথে। অনিরূপ নিঃশব্দে হাসি ফেলল। পরপর ভ্রু উঁচিয়ে বলল, বাসায় ড্রিঙ্কস আছে? আশা জবাবে বলল, ইয়া এক্সপেন্সিভ ওয়ান। অনিরূপ যেন আকাশ থেকে পড়ল এমন ভাবে বলল, আমার আনরোমান্টিক বউয়ের আজকের একই দশা। সূর্য কোন দিকে উঠেছে সেটাই ভাবছি। আশা অনিরূপের বুকে চিমটি কেটে চোখ রাঙিয়ে তাকালো, কথা ঘুরিয়ে বলল, তুলির সঙ্গে কথা হয়েছে, টেস্ট করব, আপনি যাবেন আমার সঙ্গে? অনিরূপ ঘড়ি দেখে বলল, এখন যদি যাই তাহলে তোমার সঙ্গে একসঙ্গে বাড়ি ফিরতে পারবো না, বাট আই নিড ড্রিঙ্কস অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আশা এবার লাজুক হেসে বলল, তাহলে আমি করিয়ে আসি, একসঙ্গে না হয় বাসে ফেরা যাক। অনিরূপ হাসল। আশার কপালে চুমু খেয়ে সে ফিসফিস করে বলল, টেস্ট পজিটিভ এলে আমাকে সবার আগে জানাবেন ম্যাডাম, স্বামী হই কিন্তু আপনার। গাইনোকোলজিস্ট ডক্টর প্রত্যাশা হোসেন, তুমি নিয়মিত চেম্বার করে এই হাসপাতালে? আশা তার কেবিনের দরজায় নক করল। তুলি আসবো? তুলি রিপোর্ট দেখছিল। মাথা তুলে আশাকে দেখে ও একগাল হেসে বলল, আসো আসো ডক্টর সাহেবের বউ। আশা হেসে দিয়ে চেয়ারে বসল। তুলি রিপোর্ট একপাশে ঠেলে রেখে পুরো মনোযোগ দিল আশাতে। বলল, কিট দিয়ে পরীক্ষা করেও শিওর হচ্ছে না এখনো, কেন? আশা বলল, কিট মাঝে মাঝে ফসল রেজাল্ট দেয়, আমি এবার তাকে আশাহত করতে চাইছি না। তুলি হাসলো। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলল, চলো আমার সাথে টেস্ট করিয়ে নি। টেস্ট করানো শেষ হয়েছে। আল্ট্রাসোনোগ্রাফিতে আসার প্রেগনেন্সি টেস্ট পজিটিভ এসেছে। তুলি রিপোর্ট আবার দেখতে দেখতে হেসে বলল, খুশি এবার? আমি কি তোমার বাচ্চার দাইমা হব? আগেই বলে রাখলাম। আশার চোখ মুখ হাসছে, যেন অদ্ভুত এক তৃপ্ততা মুহূর্তেই ছড়িয়ে গেছে মুখ শরীর জুড়ে। ও উত্তর দিল, সে তোমাকে ছাড়া আর কাউকে বিশ্বাসও করবে না আমার ডেলিভারির ব্যাপারে। তুলি মুচকি হাসলো। অনিরূপ ভাই আসলেই তোমার প্রেমে পাগল হয়ে গেছে। শুভ্র স্যার তো প্রায় বলে ওনার কথা। কি ছিলেন আর কি হয়ে গেছে তোমার স্বামী? আশাও কথায় ভাব দেখিয়ে বলল, এইটা হচ্ছে আমার হাতের খেয়াল, বাঁকাকে একদম সোজা করার পন্থা আমার জানা আছে। আশা তুলি দুজনেই হেসে ফেলে। হঠাৎ তুলির ফোন বাজলো। শুভ্রর কল দেখে তুলি কল রিসিভ করলো। সালাম দিতে ওপাশ থেকে বলা হলো, তোমার শেষ? তুলি উত্তর দিল, প্রায় শেষ, আশা এসেছিল। শুভ্র এটা শুনে হেসে কৌতুক করে বলল, কি ব্যাপার, তাহাদের কি আশা পূরণ হচ্ছে? তুলি আশার দিকে চেয়ে উত্তর দিল, ইয়া আশা প্রেগন্যান্ট। আশা লাউড স্পিকারে দিল। শুভ্র খুশিতে উচ্ছ্বাস নিয়ে বলল, বন্ধু বাবা হচ্ছে, এটা কি জানিস? কিভাবে জানাবো? শুভ্র একথা বলতে আশা লাজুক হেসে বলল, আমি নিজে তাকে জানাবো, ততক্ষণ তরপাতে থাকুক। শুভ্র মেনে নিল, বলল,
বন্ধুর কষ্ট তো আর চোখে দেখা যাচ্ছে না। তবে আপনি যা বলবেন। তুলি শোনো। তুলি আবার ফোন সাইলেন্ট করলো। ফোন কানে লাগাতেই শুভ্র ফিস ফিস করে বলল, আজকে আম্মুকে বলে দিয়েছি মেয়ে আম্মুর রুমে ঘুমাবে। তুমি ওকে ভুলেও আনতে যাবে না আজকে আমাদের ঘরে। শুভ্র যেন শাসালো। তুলি লজ্জায় শেষ, তবুও মিছে রাগ দেখিয়ে বলল, মেয়ে আমাদের ছাড়া কখনো ঘুমায়নি, আপনি সব সময়। শুভ্র ওকে মাঝপথে থামিয়ে দিয়ে বলল, অভ্যাস করতে হবে তো, এভাবে কয়দিন আমি উপোস থাকবো? দয়া করো তুলি, একটু ভেবে দেখো, আমার মেয়ের তো ভাই বোনও দরকার। ভাই বোন? তুলির নিজেরও তো ইচ্ছে ও আবার মা হবে। কিন্তু শুভ্রকে সেটা বোঝাতে না দিয়ে তুলি লজ্জা পেয়ে বলল, আমি আমার মেয়েকে নিয়ে পূর্ণ। শুভ্র তাড়াহুড়ো দেখিয়ে বলল, আমিও পূর্ণ, তবে আমাদের একটা ছেলেও দরকার, যেন তাদের ঝগড়া হলে আমাদের দুজনেরই পক্ষ ভারী হয়। তুলি হাসে, মানুষটা এত উন্মাদ কেন? কই যাবে তুলি একে নিয়ে? শুভ্র আবারও ফিস ফিস করে বলল, মনে থাকে যেন আজকে রাতে শুধু আমাদের দুজনেরই হবে। তুলি লাজুক হাসলো, কেশে কথা ঘুরিয়ে বলল, আমাকে নিতে আসবেন আপনি? আমার প্রায় পেশেন্ট দেখা শেষ। শুভ্র ঘড়ি দেখে নিয়ে অবাক হয়ে বলল, ও গড, আজকে এত তাড়াতাড়ি শেষ? রাতটা দীর্ঘ পাবো মনে হচ্ছে। আই এম কামিং, ওয়েট ফর মি। তুলি হাসে, লজ্জা পেয়ে নিচু গলায় শুধু বলল, আসুন। কল কাটলো। তুলি রিপোর্ট দেখছে, তার চোখে মুখে লাজুকতা। আশা ওকে বকা চোখে দেখতেই আছে। তুলি চেয়েও নিজের মুখের রক্তিম আভা সরাতে পারছে না এক ফোঁটা। আশা এবার টিপ্পনি কেটে বলল, বাহ, শুভ্র ভাই কল কাটার পর থেকে তার বইয়ের মুখ থেকে হাসি সরছে না এখন। কি বলেন আপনার জামাই? তুলি কি বলবে, নিজেও কম যায় নাকি? টিপ্পনি কেটে বলল, আজকের রাতেই আপনাদের মুখ থেকেও হাসি সরবে না, সেসব কথাই তুলবো এখন। আশা হাসে, লজ্জিত ভঙ্গিতে শাড়ির আঁচল ঠিক করে মুখ অন্য পাশে ঘুরিয়ে ফেলে। তুলি সেটা দেখে শব্দ করে হেসে উঠল। এক্সরের রিপোর্ট হাতে ধ্রুব রাস্তার কিনারা ধরে হাঁটছে। পাশে অদিতি ভীতু ভঙ্গিতে হাঁটতে হাঁটতে ধ্রুবকে দেখছে। হসপিটাল থেকে বের হবার পর থেকে ধ্রুব ভীষণ নীরব হয়ে আছে, এখন অব্দি একটা কথাও বলেনি। অদিতি ধ্রুবর এসব নীরবতা একটু সহ্য হচ্ছে না। এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে অদিতি দু হাতে ধ্রুবর পেটানো বাম হাতটা টেনে ধরল। ধ্রুবর পা থামলো, কিন্তু পেছনে ফিরে অদিতিকে দেখলো না একবারের জন্যেও। অদিতি ভাঙা গলায় ডাকলো, ধ্রুব, এদিকে তাকান না। ধ্রুব তাকালো না। অদিতি এবার আরো শক্ত ভঙ্গিতে টেনে ধরল ধ্রুবর হুডির হাতা। এবার ফিরে তাকালো ধ্রুব। স্বাভাবিক ভঙ্গিতে অদিতিকে দেখতে থাকলো। অদিতি ওই চোখে দেখে চোখ নামিয়ে মিনমিন করে বলল, সরি এটা লুকোনোর জন্য, আমি চাইছিলাম না আপনি অযথা এসব জানেন। তাছাড়া আমি তো এখন ফাইন আছি, এ দেখুন পাও নড়াতে পারছি। বলে পা নাড়িয়ে দেখাতে গেল অদিতি। পরপরই চোখ মুখ কুচকে ব্যথায় ঠোঁট চেপে ধরল। ধ্রুব ভ্রু ভাগিয়ে তাকালো স্বাভাবিক চোখে ওর। অদিতি আস্তে করে পা মাটিতে রাখলো, অপ্রস্তুত গলায় বলল, সরি। আবার এই সরি। ধ্রুব এবার বিরক্ত হয়ে বলল, আমি তোমার বয়ফ্রেন্ড হতে পারি অদিতি, কিন্তু বিয়ে করা ছাড়া কি আমি তোমার ব্যাপারে কিছুই জানতে পারি না? আমার সেই রাইট নেই? তোমার পা ভালো না, ডক্টর জয় নিজে আমাকে ডেকে বলেছে তোমার প্রপার ট্রিটমেন্ট দরকার পায়ের। এত ইম্পর্টেন্ট কথা তুমি লুকাও কিভাবে আমার থেকে? আনবিলিভেবল। অদিতি চুপ হয়ে গেল, বলার চেষ্টা করলো কিছু। আমি চেয়েছি। হঠাৎ অদিতির কথার মাঝখানে ওদের পাশ থেকে একটা মেয়ে পাশ কেটে চলে গেল। অদিতির পেছন ফিরে ওই মেয়ের দিকে তাকালো। পেছন পেছন আরেকটা ছেলে বড় বড় পা ফেলে এগোচ্ছে। ছেলেটার চোখে রাগ জেদ। অদিতি হা হয়ে দেখতে থাকলো ছেলে মেয়ে দুটোকে। সাইদ গিয়ে সরাসরি হৈমির হাত পেছন থেকে টেনে ধরলো। হৈমি রেগে পেছন ফিরে তাকালো, ওর চোখে জল চলে এসেছে রীতিমতো। সাইদ হৈমির চোখে পানি দেখে এক প্রকার হতভম্ব হয়ে গেল। চেঁচিয়ে বলল, গড, হু আর ইউ ক্রাইং? বাচ্চা কি হবে নাকি কোনোদিন? ছোট একটা বিষয় নিয়ে এত তেরামো ভালো লাগে না আমার হৈমি। হৈমি সাইদের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে দু হাতে চোখ মুছল। মুখটা নিচু করে নাক টেনে টেনে বলল, আমি সব শুনেছি ডক্টর কি বলেছে। বাচ্চা না হলে আপনি ছেড়ে দিবেন আমাকে, সব জানি আমি। মায়েশা ভাবি বলেছে আমাকে। সাইদ হতভম্ব, কি ভাবছে হৈমি ওকে নিয়ে? ও কথাও ঠিক কোন জায়গায় ভালোবাসার খামতি রেখে দিয়েছে। সাইদ অন্যদিকে চেয়ে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করে আবার চক্ষু লাল করে হৈমির দিকে ফিরল। খিচিয়ে খিচিয়ে বলল, ওকে ফাইন,
তোর বাচ্চাগুলো কিলাই আমি আজকে রাতে আদর তুই সারা জীবন মনে রাখবি। যতক্ষণ পর্যন্ত তুই কনসিভ না করছিস ততক্ষণ অবধি আমি সেই সাইদের হাত থেকে তোর নিস্তার নেই। লেটস গো। বলে আচমকা পাজা করে তুলে নিল হৈমিকে। হৈমি দু হাতে ভর পেয়ে সাইদের গলা জড়িয়ে ধরে ভয়ার্ত চোখে বড় বড় চোখে সাইদের দিকে চেয়ে দেখে। সাইদের চোখে মুখে রাগে ফুলকে চড়ছে। হৈমি বুঝতে পারে সে ভুল মানুষের সঙ্গে পাঙ্গা নিয়েছে। কি হবে এখন? খোদা তাআলা রহম না করলে আজকে সাইদের হাত থেকে হৈমিকে কেউ বাঁচাতে পারবে না। হৈমি ভয়ার্ত গলায় বলার চেষ্টা করলো কিছু। আমি এসব মিন করিনি। জাস্ট সেট আপ। আমি তোকে ছেড়ে দিব জাস্ট বিকজ অফ একটা বেবির জন্য। একটা বলার আগে তোর ভাবা উচিত ছিল। নাও আই হ্যাভ নো আদার অপারেশন। সাইদ হৈমিকে কোলে নিয়ে বড় বড় পা ফেলে গাড়িতে বসিয়ে দিল। পুরো ব্যাপারটা ধ্রুব অদিতির নজরে থাকলো। অদিতি ওদের এসব কথা করে তোলা দেখে ঠোঁট চেপে চূড়ান্ত লজ্জায় অন্য পাশে মুখ ঘুরিয়ে নিল। ধ্রুবর এসব দেখে ভীষণ হাসি পাচ্ছে কেন যেন। ও দুষ্ট হেসে আর চোখে অদিতিকে দেখল। তারপর কি মনে করে অদিতির দিকে ঝুঁকে এসে শুনিয়ে শুনিয়ে বলল, কি ব্যাপার তোফাজ্জল হায়াতের ভদ্রকন্যা, কাউকে দেখে আপনার মধ্যেও কিসুমিসু হচ্ছে নাকি? ইস! অদিতি লজ্জায় যেন মাটির নিচে ঢুকে যাবে। ও মিছে রাগ দেখিয়ে চোখ রাঙালো ধ্রুবকে। ধ্রুব ওই তাকানো দেখে ভয় পাওয়ার ভান করে বুকের বাঁ পাশে হাত চেপে মাথাটা হালকা পিছিয়ে নিয়ে আতঙ্কিত গলায় বলল, ওপস, ইয়োর আইজ ইজ স্ক্যারিং মি, ডোন্ট গিভ মি দিস লুক। অদিতি হেসে ফেলল ধ্রুবর বাড়তি অভিনয়টুকু দেখে। আজ 21শে ফেব্রুয়ারি। আজ খাদ্যমন্ত্রী সৌরভ ইয়ামিনের মুক্তির দিন। আজ আদালত থেকে বিনা শর্তে মুক্তি পেয়েছেন তিনি। আদালত থেকে মাথা উঁচু করে বুক চওড়া করে বেরিয়ে আসতেই পুরো জায়গা জুড়ে কোলাহল লেগে গেল এক প্রকার। চারপাশে পুলিশের ঘেরাও, সাংবাদিকরা উৎপেতে আছে রীতিমতো। সৌরভ বেরিয়ে সাংবাদিক আর জনগণের ভিড়ে আটকা পড়ে গেলেন। পুলিশ এত মানুষের ধাক্কাধাক্কি সামলানোর চেষ্টা করার জন্যে লাঠি উঁচাতেই সৌরভ চোখের ইশারায় তাদের থামালেন। পুলিশ সদস্যগণ একপাশে সরে গেল। সৌরভ সাংবাদিকদের দিকে তাকালেন। একজন সাংবাদিক শুরুতেই বলল, স্যার, আপনার মানি লন্ডারিং এর মিথ্যা মামলার পেছনে কারা থাকতে পারে? আপনি কাকে সন্দেহ করছেন? সৌরভ মুচকি হাসলেন। চোখের ভেতরে কিছু একটা তো ছিলই। জবাব এলো, সন্দেহ আছে, তবে এখন সেটা বিশ্বাসে বদলে গেছে। বাকিটা আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন। সাংবাদিকদের মাঝে এ কথা শোনা মাত্রই সাড়া পড়ে গেল। একজন এগিয়ে এসে বলল, স্যার, শোনা যাচ্ছে আপনার ছেলের হাত আছে আপনাকে মুক্ত করতে। তাহলে কি ধরা যায় তিনি রাজনীতিতে আসতে চেয়েছেন? ধ্রুব দূরে বাইকের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। কালো সানগ্লাস চোখে, আরেক হাতে সিগারেট ফুঁকছে। সে আরেক হাতে কোকাকোলার ক্যান, ঠোঁটে তার সেই চিরচেনা উদাসীনতার ছাপ। সৌরভের তাকানো তার গায়ে লাগলো না যেন। সৌরভ ধ্রুবর দিকে এক ঝলক তাকিয়ে চোখ সরালেন। তারপর জবাবে বললেন, আমার ছেলে আমার সব। আমি আজও টিকে আছি কারণ আমার পাশে আমার ছেলে ছিল। আমাকে নিয়ে প্রশ্ন তুলতে পারেন, কিন্তু আমার ছেলেকে নিয়ে নয়। ওর এই জগতের প্রতি বিন্দুমাত্র আগ্রহ নেই। ওর জগৎ সম্পূর্ণ আলাদা। এক মুহূর্তের জন্য সবাই চুপ হয়ে গেল। সৌরভের কণ্ঠে যে দৃঢ়তা, তাতে আর কোনো সাংবাদিক প্রশ্ন করার সাহস পেল না। সৌরভ পুলিশের দিকে তাকালেন। সঙ্গে সঙ্গে তার ইশারায় পুলিশ দিয়ে ঘিরে ফেলা হলো। সাদা পাঞ্জাবি পরে যেমন রাজার মতো কারাগারে এসেছিলেন, তেমনই সম্মান নিয়ে আদালত থেকে বেরিয়ে মার্সিডিজের দরজা খুলে গাড়িতে বসলেন। সৌরভ গাড়িতে বসতেই বাকিটুকু সিগারেট রাস্তায় ফেলে দিল ধ্রুব। কোকের বোতল পাশে থাকা সৌরভের দলের এক ছেলের হাতে ধরিয়ে দিয়ে বাইকে স্টার্ট দিল। তারপর গাড়ির আগে চললো বাইক নিয়ে, আর পেছনে পেছনে সৌরভের গাড়ি এগোলো। বাড়ির দরজায় এসে সৌরভ নামলেন, সাদা পাঞ্জাবির বোতাম ঠিক করলেন। ইয়ামিন বাড়ি এর সামনে এক মুহূর্ত দাঁড়ালেন। ধ্রুব সানগ্লাস খুলে বুকের খোলা শার্টের মধ্যে ঝুলিয়ে এগিয়ে গেল। সৌরভের পাশে দাঁড়ালো গম্ভীর মুখে। মুখে কোনো ভাবান্তর নেই, যেন সবকিছুই তার কাছে নিতান্ত স্বাভাবিক। তারপর বাপ ছেলে একসঙ্গে ঢুকলো সদর দরজা দিয়ে। ড্রয়িং রুমে ঢুকতেই সৌরভের শুরুতেই চোখ গেল ট্রেনার দিকে। ট্রিনা সোফায় বসে আছে, তোর মুখে ক্লান্তি, অভিমান। সৌরভ ধীর পায়ে এগিয়ে গেলেন। ট্রিনা উঠেই সৌরভের দিকে চেয়ে উঠে দাঁড়ালো আস্তে করে। ওর চোখে জল। সৌরভ ট্রিনার পাশে দাঁড়াতেই ট্রিনা ওনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে শান্ত গলায় বলল, শান্তি, আপনি এখন রাজনীতি আপনাকে অনেক কিছু দিয়েছে না? আর কিছু পাওয়ার আশা আছে এখনো? বলুন আমাকে, নেক্সট কোন কারাগারে যেতে মন চাইছে?
ত্রিনা কথা বলতে বলতেই একসময় ফুপিয়ে উঠল। সৌরভের পাঞ্জাবের বুকের অংশ মুষ্টিতে চেপে মাথাটা হেলিয়ে দিয়েছে কঠিন বুকের উপর। সৌরভ আর চোখে ছেলের দিকে তাকালেন। ধ্রুব তখন ডাইনিং টেবিলের সামনে জগ থেকে পানি গ্লাসে ঢালছে। ওর এইসবে মন নেই এক বিন্দুও, ইচ্ছেও নেই নিজের বাবার অন্য নারীর সঙ্গে মান অভিমানের গল্প শুনতে। ফ্যাড আপ ধ্রুব এসবে। সৌরভের ইচ্ছে করছিল ত্রিনাকে বুকের ভেতর শক্ত করে চেপে ধরতে, কিন্তু সে অধিকার কি আর তার আছে? তিনি ত্রিনার মাথায় হাত রেখে আবারও ধ্রুবর দিকে তাকালেন। ধ্রুব তখন শীষ বাজাতে বাজাতে নির্বিকার মুখে সিঁড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছে। ধ্রুব যেতেই সেই মুহূর্তে আর কোনো বাধাই সৌরভের সামনে রইল না। তিনি দু হাতে ত্রিনাকে টেনে বুকে আগলে নিলেন। আশকারা পেয়ে এবার সৌরভের শক্ত কাঁধে মাথা রেখে ত্রিনা হাউমাউ করে কাঁদতে লাগলো। সৌরভ আস্তে করে স্ত্রীর পিঠে হাত বুলিয়ে বললেন, থামো, মানুষ আছে বাসায়, কি ভাববে ওরা? ত্রিনা বুকের পাঞ্জাবি মুঠো করে ধরে অশ্রু ভেজা চোখ তুলে সৌরভের দিকে তাকালো। নাক টেনে সমস্ত রাগ ঝেড়ে বলল, আমি চাইনি আমার জীবন এভাবে কাটুক। আমি চাইনি আপনি আমার সংসারে থেকেও না থাকুন। আপনি আপনার ছেলেকে ভালোবাসেন, আমি মানি সেটা। বিশ্বাস করুন, আমি অমন সিনেমার মতো সৎমা কোনো দিন হতেও চাইনি। কিন্তু আমি কি মানুষ নই? আমার কি ইচ্ছে হয় না একটা স্বাভাবিক দাম্পত্য জীবনে? মাঝে মাঝে আফসোস হয়, কেন আমি আপনার আগের বউ হলাম না? কেন আপনি শুরুতেই আমাকে বিয়ে করলেন না? কেন কেন সৌরভ? সৌরভ চুপচাপ শুনলেন সবটুকু অভিযোগ। একটুও বিরক্ত নেই কোনো নিজের ব্যক্তিগত অভিযোগ চাওয়া। শুধু ত্রিনার মাথায় হাত রেখে বলল, তোমাকে আমি এই বাড়িতে আনবো, কটা দিন অপেক্ষা করো। ধ্রুব হয়তো একদিন আমাকে বুঝবে, সেদিন আসছে সামনে। গোসল শেষ করলো ধ্রুব আজ প্রায় 2 দিন পর। গায়ে একটু পানি ঢাললো। সারাদিন ডিওডোরেন্ট দিয়েই চলে ধ্রুবকে আজ বাধ্য হয়ে গোসল করতেই হলো। কারণ একরোখা এক মেয়ে আছে এখন ওর জীবনে, যে ধ্রুবকে একদিন গোসল না করলে একদিন খাওয়ায় অনিয়ম করলে চোখ রাঙায়। ধ্রুব টি শার্টটা হাতে নিয়ে উদম গায়ে আয়নার সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। একে বেঁকে নিজেকে দেখতে লাগলো আয়নায়। হঠাৎ খালি বুকের পাশটায় আঙুল চেপে ধরে আয়নায় ভ্রু বাঁকিয়ে চেয়ে হালকা হাসল। বলল, ইচ্ছে করছে নিজের এই অবস্থাতে তোমাকে জাস্ট চেপে ধরতে। কবে বউ হবে আমার? গড নোস। আই এম বিং সো মাচ ডেসপারেট মিসেস ধ্রুব। বলি দীর্ঘশ্বাস ফেলল ধ্রুব। বিয়ে এই জীবনে বোধ ওর কপালে বিয়ে টিয়ে আর লেখা নেই। ধ্রুব টি শার্টটা পরে নিল। তারপর এক লাফে বিছানার বালিশে উদম হয়ে শুয়ে পড়ল। বালিশে মুখ চেপে এক হাতে বিছানায় শুয়ে ফোন ডায়াল করল। অদ্দিন নাম্বার, রিসিভ হচ্ছে না। একবার দুবার, তাও না। ধ্রুব এবার টেক্সট পাঠালো, হাই, রিসিভ দ্য কল। আবারও অপেক্ষা, কোনো রিপ্লাই নেই। ধ্রুব এবার সত্যি বিরক্ত হলো। বালিশে মুখ চেপে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলল। 2 দিন ধরে একটুও কথা হয়নি অদিতির সঙ্গে, অথচ আজ যখন সে নিজে থেকে ফোন করলো তখন এই মেয়েটি কলই ধরল না। এই চুপচাপ অবস্থা, এই নীরবতা বিয়ের আগেই না জানিয়ে মেয়েকে বিয়ে করলে ধ্রুবকে কতটা পুড়তে হয়। ও গড, ধ্রুবর ভাবতেই ভয় লাগছে, অশান্তি হচ্ছে ভীষণ। অদিতির সঙ্গে কথা বলাটা দরকার। ধ্রুব বালিশ থেকে মুখ তুলে উঠে বসল। কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর ধ্রুব আবার ফোনটা হাতে তুলে নিল। শেষবারের মতো তর্জনী দিয়ে স্ক্রিন সোয়াইপ করলো। তখনই ফোনের স্ক্রিনে এক চমকালো, ধ্রুবস ইনামো রাডা ইজ কলিং। ধ্রুব যেন চমকে গেল। এখন এই মেয়েটাকে সে একটা ধমক দিবে। ধ্রুব কোনো রকম নিজের ক্ষোভ চেপে রেখে কল রিসিভ করলো। হেই, কল করার সময় ফাইনালি তোমার হলো? প্রাইম মিনিস্টার হওয়া উচিত তোমার, এত বিজি। বরাবরের মতো এবার সালাম এলো না, বরং পরিচিত নয়, বরং আরও ছোট একটি কণ্ঠস্বর ভেসে এলো ওপাশ থেকে। দুলা ভাই, আমি ইফাজ। ধ্রুব এই নাম শোনা মাত্র এক মুহূর্তেই সোজা হয়ে বসল। ভ্রু কুঁচকে গেল তার। ইফাজ ভয়ে ভয়ে হঠাৎ কোনো আনুষঙ্গিক আলাপে না গিয়ে বলে উঠল, দুলা ভাই, আপুর আকত হয়ে যাবে আগামীকাল, আপু কাঁদে। ধ্রুবর শরীর মুহূর্তের মধ্যেই যেন অবশ হয়ে গেল। মনে হলো মুহূর্তের মধ্যেই পৃথিবী হঠাৎ করে যেন থেমে গেল। মাথার ভেতর একের পর এক বিশাল বিস্ফোরণের মতো শব্দ হচ্ছিল। তার শরীর যেন এই খবরটা এক মুহূর্তেই গ্রহণ করতে পারছিল না। সে দ্রুত উঠে দাঁড়ালো, ঠোঁট চেপে ধরে অস্থির গলায় বলল, আকত? কিসের আকত? ইফাজ জবাব দিল আরো নিচু গলায়, আপুর বিয়ে ঠিক হয়ে গেছে, কালকে আকত হবে। ধ্রুবর মেরুদণ্ড বরফের মতো ঠান্ডা হয়ে গেল। তার চোখ ঝাপসা হয়ে আসছিল, যেন
সমস্ত পৃথিবী এক মুহূর্তের জন্যই থেমে গেল, আর সে শুধু শুনছিল দুনিয়ার সবচেয়ে বিরক্তকর শব্দ আখত। কিন্তু কিন্তু অদিতি বাড়ি গেছে কখন? ওর সঙ্গে তো পরশুও কথা হয়েছে, তখন তো কিছুই বললো না। পরশু? ও গড! ধ্রুব মাথার চুল মুষ্টি করে চেপে ধরল। পরশু কথা হয়েছে? গতকালকে তো অদিতির কল এসেছিল। মামলার কাজে এত ব্যস্ত ছিল ধ্রুব কল রিসিভ করতে পারেনি। শিট শিট শিট! ধ্রুব ব্যস্ত গলায় বলল, তোমার আপু কোথায়? ও ঠিক আছে? ও বিয়েতে ও রাজি? না দোলাভাই, আপু রাজি না, কাঁদছে শুধু। আবু ওকে জোর করে বিয়ে দিচ্ছে। ইফাজ জবাব দিল। ধ্রুবর নিঃশ্বাস ভারী হয়ে গেল, যেন তার শিরায় আঙুল ঢেলে দেওয়া হয়েছে। তার মনে একটাই প্রশ্ন, অদিতি কি ওর কথা তোফাজ্জল হায়াতকে একেবারের জন্য বলেনি? পর মুহূর্তে ধ্রুবর মনে পড়ে বলার কথা আসছে কোথা থেকে। ধ্রুব ওকে প্রপোজ করার সময় বলেছে যা করার ও করবে, অদিতি শুধু ভালোবাসবে, ব্যাস। ধ্রুব নিজেকে সামনে বলল, তোমার আপুর কাছে ফোনটা দাও। ইফাজ ভয় পেয়ে গেল। পারবো না দোলাভাই, আব্বু নিষেধ করেছে। ধ্রুব দাঁত দিয়ে ঠোঁট কামড়ে কিছু একটা ভাবলো, তারপর বলল, ইফাস শোনো বাচ্চা, আমি আসছি, এক্ষুনি আসছি। তুমি তোমার আপুকে একা রেখো না, যা কিছু হোক ওকে একদম একা রেখো না, আমি সব ঠিক করে দেব, ওকে বেবি? ইফাজ মাথা নাড়ল। ধ্রুব ফোন রেখে দিল। তারপর এক মুহূর্ত সময় নষ্ট না করে দরজা খুলে নিচে নেমে এলো। নিচে এসে সৌরভ ইয়ামিনের সামনে দাঁড়িয়ে এক প্রকার হাঁপাতে হাঁপাতে। সৌরভ টিভির সাউন্ড বাড়িয়ে অবাক হয়ে হাঁপাতে থাকা ছেলের দিকে তাকালেন। কি ব্যাপার, কি হয়েছে তোমার? টিভির খবরের সাউন্ড ডাইরেক্ট কানে এসে লাগছিল। ধ্রুব রেগে সোফার উপর থেকে রিমোট নিয়ে ঠাস করে টিভি বন্ধ করে দিল। রেগে বলল, তুমি এখানে দেশের নিউজ দেখছো আর ওদিকে আমার দিন দুনিয়া ভেসে যাচ্ছে। খবর আছে তোমার? এক্ষুনি, আমি জাস্ট এক্ষুনি অদিতির বাড়ি যাব, তুমি আমার সঙ্গে যাবে আর বিয়ের কথা ফাইনাল করবে। ইজ দ্যাট ক্লিয়ার? সৌরভ ইয়ামিন ধীর স্থির ভাবে ছেলের দিকে তাকিয়ে রইলেন। অবাক হয়ে বললেন, আমি গেলে সব সমাধান হয়ে যাবে? ধ্রুব উত্তেজিত হয়ে বলল, তুমি যা ইচ্ছে করো, কিভাবে মানাবে ইটস অল আপ টু ইউ। আমি তোমাকে জেল থেকে বের হতে হেল্প করেছি, এখন আমার হেল্প করো। আই নিড অদিতি অ্যাজ মাই ওয়াইফ। সৌরভ চূড়ান্ত হতাশ। পাশেই তৃণা ধ্রুবর বেফাস কথায় লজ্জায় রান্নাঘরের দিকে এগিয়েছে। ধ্রুবর সেসব ভ্রুক্ষেপ নেই। সৌরভ দীর্ঘশ্বাস ফেলে বললেন, কবে যেতে চাও? কালই যাই, আজ তো মাত্র এলাম। ধ্রুব সোফার উপর হাত দুটো দিয়ে থাবা দিয়ে চোখ রক্তিম করে বলল, নো, আমি এখনই যাব। যে কাপড়ে আছো ওই কাপড়ে চলো, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি একসঙ্গে যাব। সৌরভ ধীরে সুস্থে বললেন, আরে মেয়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে যাচ্ছি, খালি হাতে যাব? কিছু কিনে আনতে দাও, আর আংটি লাগবে না? ধ্রুব বলল, আংটি আছে আমার কাছে মায়ের, ওটা দিয়েই দেব। উঠবে তুমি? সৌরভ এবার এক সেকেন্ড সময় নিয়ে উঠে দাঁড়িয়ে পাঞ্জাবির হাতা গুটিয়ে নিলেন। তৃণার দিকে একবার তাকিয়ে তারপর ধ্রুবর দিকে তাকিয়ে বললেন, তোমার অদিতি চাই, আমারও তোমার ছোট মা চাই। আমি তোফাজ্জলকে জোর করে মানাতে পারি, কিন্তু আমারও শর্ত থাকবে তখন। ধ্রুব বাঁকা চোখে তাকালো। পরপর কিছু একটা বুঝতে পেরে দ্রুত বলে ফেলল, অসম্ভব, আমার মায়ের ঘরে। সৌরভ হালকা হাসি দিয়ে আবার সোফায় বসে গেলেন, যেন কোনো কিছুই ঘটছে না। তার মুখের অভিব্যক্তি গম্ভীর হয়ে গেল। বললেন, তাহলে ভুলে যাও অদিতির কথা, তোফাজ্জলকে বানানো এমনিতেই সম্ভব নয়। ধ্রুব ভ্রু কুচকে তৃণার দিকে তাকালো। তৃণাও বড় বড় চোখে সৌরভের দিকে তাকিয়ে আছে। নিজেও বিশ্বাস করতে পারছে না সৌরভ এই কথা নিজে ধ্রুবকে বলেছেন। ধ্রুব চোখ উল্টে ফেললো, হতাশ শ্বাস ছেড়ে বলল, ওকে ফাইন, তুমি এনে রাখো তোমার বউকে, কিন্তু সে আমার মায়ের ঘরে শোবে না, এটার ব্যাপারে নো কম্প্রোমাইজ। সৌরভ হাসতে হাসতেই তৃণার দিকে তাকিয়ে বললেন, যাও শাড়ি পরে নাও, ছেলের জন্য মেয়ে দেখে আসি। অদিতি বন্ধ রুমের বেডের কাঠ ঘেঁষে হাঁটুতে মুখ গুজে বসেছিল। বারবার নরম দুর্বল শরীরটা কেঁপে কেঁপে উঠছে। একসময় হাঁটু থেকে মাথা তুলে তাকালো। এই অদিতিকে চেনাই যাচ্ছে না। চোখ মুখ ফুলে কি এক ছন্নছাড়া অবস্থা। ধ্রুব ইয়ামিনের নরম কোমল প্রেমিকা তো এমন নাই কোনোদিন। বরং ছন্নছাড়া শব্দটা তো ধ্রুবর জন্য স্বয়ং অদিতি দুহাতে ব্যস্ত ভঙ্গিতে চোখ মুছে উঠে দাঁড়ালো। ইফাজকে বলেছিল কোথাও ওর ফোন আনার জন্য, কিন্তু ও কোথায় গেছে কে জানে। ধ্রুবকে জানানো দরকার। এই বিয়ে তো সে করতে পারবে না, কিন্তু ধ্রুবকে বিয়ে করা কি আদৌ সম্ভব? অদিতি, ও তো এক সময় ধ্রুবকে বলেছিল, বুঝিয়ে দিয়েছিল ও যে তাদের মধ্যে কিছুই সম্ভব নয়। তবুও কেন ধ্রুব বুঝল না? কেন অদিতি নিজের প্রেমে এত গভীরভাবে ফাঁসিয়ে দিল? এখন এই যন্ত্রণা কাকে বোঝাবে, কাকে বলবে? তোফাজ্জলের সামনে ধ্রুবর নাম নেওয়ার সাহস কোনোদিনই ছিল না অদিতির।
তোফাজ্জল যদি জানতেন জবাই করে ফেলতেন অদিতিকে। তবুও যা জেনেছেন তাতেও এখন অবধি কম লাঞ্ছনা সহ্য করতে হয়নি। টেনে হিস্ট্রি শহর থেকে গ্রামে এনেছেন, বন্দি করে জোর করে বিয়ে করিয়ে মাথা থেকে বোঝা হালকা করতে চাইছেন। অদিতিকে বিয়ে দিয়ে জমজম পানিতে গোসল করে হারাম প্রেমের পাপ থেকে তোফাজ্জল নিজেকে মুক্ত করবেন। হারাম প্রেম হারামই তো। অদিতি বারবার বলা হয়েছে শহরে কিছু করিস না, ছেলেপেলেদের থেকে দূরে থাকিস। অথচ কি করলো অদিতি? জড়িয়ে গেল প্রেমে, মুখ কালো করে দিল সবার। এই অন্যায়ের প্রায়শ্চিত্ত কি করে করবে ও? কি করলে গা থেকে ধ্রুব ইয়ামিনের প্রেমের এফেক্ট মুছে যাবে? ভাবতে ভাবতে অদিতি দুহাতে মুখ ঢেকে আবারও কেঁদে ফেলল। কান্নার মাঝে হঠাৎ দরজায় টোকা পড়ল। অদিতি দ্রুত চোখ মুছে দরজা খুলল। ওপাশে দাঁড়িয়েছিল ইফাজ, মাথাটা নিচু করে অপরাধীর মতো। তার হাত খাড়ি কিছুই আনেনি। অদিতি ভাঙা গলায় বলল, ফোন পাসনি? ইফাজ হতাশ মুখে ফিসফিস করে বলল, আমি দুলাভাইকে বলে দিয়েছি তোমার বিয়ে সে সমস্ত আসছে। অদিতি লম্বা করে শ্বাস নিল। ধ্রুব আসছে। অদিতি জানে ধ্রুব 5 ঘন্টার রাস্তা 3 ঘন্টাতেই পেরিয়ে আসবেই। ধ্রুব এলে এবার নিশ্চয়ই কিছু ভালো কিছু হবে। ইফাজ কথাটা বলে মাথাটা নিচু করে চুপচাপ ঢুকে গেল অদিতির রুমে। অদিতি দরজা বন্ধ করে ফিরে তাকালো। কান্না এখনো গলায় বলল, তুই এখানেই থাকবি? ইফাজের মুখে অন্ধকার। ও নিচু গলায় বলল, দুলাভাই আমাকে বলেছে তোমার কাছে থাকতে, তো থাকতে যাই, শব্দ করব না, প্রমিস। অদিতির চোখে অসহায়ত্ব ফুটে উঠল। এত ভালোবাসা অথচ কেন ধ্রুবকে কি দিয়েছে ও? বাবার সামনে ওর নাম মুখে বলার সাহস হয়নি। এটাকে প্রেম বলে না, এটাকে কিছুই বলে না, কিচ্ছু না। তখন আবার দরজায় আবার টোকা পড়ল। অদিতি দীর্ঘশ্বাস ফেলে দরজা খুলে দিল। ওপাশে ফাহিমা, তিনি অদিতির ভেজা চোখে দেখে সঙ্গে সঙ্গে ভ্রু কুঁচকে ফেললেন। হাতে এঙ্গেজমেন্টের শাড়ি ও জুয়েলারি। ওসব নিয়ে রুমে ঢুকতে ঢুকতে বললেন, আমার মন বলে তুই প্রেম করতেছিস অদিতি, এখনো সময় আছে, বল ছেলেটা কে, নাম কি? অদিতি মাথা নিচু করে ফেলল। ফাহিমা খেয়ে করে উঠে বললেন, তোর চোখ মুখ বলছে তুই প্রেম করেছিস, এখন কেঁদে আমাদেরও কি পাপের ভাগিদার করছিস? হ্যাঁ রে, তোর বাপের সম্মান একবারের জন্যও ভাবলি না? তোর বাপ কি করে তুই জানোস না? হারামি মেয়ে, আমার গর্ভ থেকেই জন্ম নিতে হলো। ফাহিমা একটু থেমে জল চোখে নিয়ে বললেন, কেন করলি এটা তুই? তোরে আমার শহরে পড়তে পাঠানো ভুল ছিল। তোর বাপের সামনে আর কত ছোট করবি আমাকে? তোর বাপ না হয় তোদের করা শাসন করে। এই আমি তোদের কোনোদিন কোনো কিছুতে মানা করেছি? যা চাইছিস বাপরে লুকিয়েও দিয়েছি, দেই নাই? বল আমারে, দেই নাই আমি? তাও কোন পাপের শাস্তি তুই আমারে দিলি? ফাহিমা আই যাই বলুক, অদিতি সেগুলো সহ্য করলো। সে তো চুপ ছিল। নিজের শাড়ি ও জুয়েলারি সরিয়ে বিছানায় বসল। মাথাটা সেভাবে নামিয়ে নিচু গলায় শুধু বলল, সব পাপ আমার মা, আমি দোষী, তোমরা কেউ নও। ফাহিমা এই কথা শুনে আবারও বলে উঠলেন, তুই তোর বাপের সম্মানের কথা একবারও ভাবলি না? হারাম কাজ তো হারামি। লোক জানাজানি করার আগে তোদের বিদায় করলেই তোর বাপ বাঁচে। ছি, তুই শেষ পর্যন্ত এমন একটা কাজ করেছিস আমি ভাবতেও পারছি না। ছেলের হাতের গাজরা পড়ল, ছেলে তোর হাত ধরে, চিন্তা করতেই আমার লজ্জা হচ্ছে। ওই ছেলের মুখ দেখলে তোর বাপ খুন করত। খুন মুখ না দেখাই ছেলে বেঁচে গেছে। অদিতি কান্না ভেজা মুখে গিলে নিল সব কথাটুকু। ফাহিমা শান্ত গলায় আবার বললেন, ছেলেটা কে অদিতি? আবার বলতেছি, নাম বল আমারে। অদিতি তাকালো, ভাঙা গলায় বলল, আমার কেউ নেই। তোমরা এখন আমাকে যতই বলো আমার উত্তর একই থাকবে। বিয়ে তো করছি তোমার পছন্দের ছেলেকে, তবুও ছেলের নাম বারবার জানতে চেয়েও না, ভালো লাগে না আমার। ফাহিমা এই কথা শুনে উত্তেজিত হয়ে উঠলেন, চেঁচিয়ে বললেন, মরে যেতে পারিস না তুই কলঙ্কিনী। এই বলে ফাহিমা ঘর ছেড়ে চলে গেলেন। অদিতি চোখ থেকে এক ফোঁটা জল গড়ালো, বিড়বিড় করে বলল, বিয়েটা হয়ে যাক, মরে যাব, তোমাদের পাপ শেষ হবে আমার লাশ দেখে। ফাহিমা ঘর থেকে বেরোতেই দেখেন তোফাজ্জল বারান্দায় দাঁড়িয়ে সবকিছু শুনেছেন এতক্ষণ। ফাহিমা ঢোক গিলেন, সামনে আসতেই তোফাজ্জল তার দিকে তাকালেন। স্ত্রীর দিকে চেয়ে শান্ত হয়ে বললেন,
তোমরা মা মেয়ে মিলে এসব লোক জানাজানি করতে চাচ্ছ? তোমাদের এসবের কারণে এই বিয়ে না হলে তোমার ওই হারামি মেরে আমি খুন করতে বাধ্য হব। এ বলে তিনি রাগে গজগজ করতে করতে বেরিয়ে গেলেন। ফাহিমা মুখে কোনো কথা না বলে শুধু এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তোফাজ্জল উঠোন পেরিয়ে বাড়ির বাইরে বেরোতেই দেখলেন উঠোনের সামনে দুটো মার্সিডিজ দাঁড়িয়ে। তিনি থামলেন, ভ্রু কুঁচকে তাকালেন গাড়ির দিকে। একটু পর গাড়ি থেকে সৌরভ নামতেই তোফাজ্জলের মুখে মুহূর্তেই হাসি নেমে এলো। তিনি দ্রুত পায়ে এগিয়ে গেলেন। সৌরভের পাশে নামলো শাড়ি পরা টিনা আহমেদ। আরে সৌরভ যে। তোফাজ্জল দ্রুত এগিয়ে গিয়ে সৌরভকে জড়িয়ে ধরলেন। সৌরভ হেসে ম্যানলি ভঙ্গিতে হেসে জড়িয়ে ধরলেন তাকে। তোফাজ্জল সৌরভকে দেখে যতই খুশি হয়েছেন সেটুকুর মধ্যে মুহূর্তেই ফাটা পড়ে গেল। পরের মুহূর্তে গাড়ির সামনের সিট থেকে নেমে এলো স্বয়ং ধ্রুব ইয়ামিন। আজ আর ময়লা শার্ট নেই, সুন্দর ইস্ত্রি করা শার্ট, চোখে সানগ্লাস, হাতে ওয়াচ, পায়ে ব্র্যান্ডেড শু। পুরো দস্তর তরুণ হয়ে এসেছে মেয়ে দেখতে। তার পাশে একে একে ধ্রুব 3 ইডিয়টসের দল সুমন, রাজন, ইমন এসে দাঁড়ালো। ধ্রুব তোফাজ্জলের দিকে তাকিয়ে সানগ্লাস চোখ থেকে নামিয়ে হাসার চেষ্টা করে বলল, হাই আঙ্কেল, ভালো আছেন? তোফাজ্জল ধ্রুবকে দেখেই মুহূর্তে রেগে গেলেন। সৌরভের দিকে তাকিয়ে বললেন,